আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অনেকগুলো বিপদ, অনেকগুলো আপদ, অনেকগুলো বালা, অনেকগুলো মুসিবত, সীমাহীন সংকট, চারিদিক থেকে একেবারে অক্টোপাস যেভাবে তার শিকারকে ধরে, ঠিক ওইভাবে আওয়ামী লীগ সরকারকে এখন দেশি এবং বিদেশি যে বিভিন্ন মহল রয়েছে তারা চেপে ধরেছে। সরকার এতকাল যে বিষয়গুলো নিয়ে গর্ব করেছে, যেমন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, অনেক টাকা তাদের আছে, বাংলাদেশ ব্যাংক ভরা শুধু রিজার্ভ আর রিজার্ভ, এটি এখন এমন স্পর্শকাতর অবস্থায় আছে, আমি সিরিয়ালি বলে যাচ্ছি যে গত প্রায় 1 মাস ধরে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে তাদের যে কত টাকা আছে ফরেন রিজার্ভ, এই তথ্য আগে যেভাবে প্রকাশ করতে গত 1 মাস ধরে তারা সেটা প্রকাশ করছে না। এবং এর আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এবং এই অবরোধ হরতাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা গোলাম মওলা রনির বক্তব্য শুনে আসবো বর্তমান সময়ের যে প্রেক্ষাপটের সেই প্রেক্ষাপটে ঘটনা এবং সরকার আসলে কতদিন টিকবে এ সম্পর্কে শুনে আসবো। এর পর কিন্তু বিএনপি নেত্রী রুমিন ফারহানার কথা আমরা শুনে আসবো। ভিডিওর শেষের দিকে কিন্তু রুমিন ফারহানার বক্তব্য থাকবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অনেকগুলো বিপদ, অনেকগুলো আপদ, অনেকগুলো বালা, অনেকগুলো মুসিবত, সীমাহীন সংকট, চারিদিক থেকে একেবারে অক্টোপাস যেভাবে তার শিকারকে ধরে, ঠিক ওইভাবে আওয়ামী লীগ সরকারকে এখন দেশি এবং বিদেশি যে বিভিন্ন মহল রয়েছে তারা চেপে ধরেছে। সরকার এতকাল যে বিষয়গুলো নিয়ে গর্ব করেছে, যেমন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, অনেক টাকা তাদের আছে, বাংলাদেশ ব্যাংক ভরা শুধু রিজার্ভ আর রিজার্ভ, এটি এখন এমন স্পর্শকাতর অবস্থায় আছে, আমি সিরিয়ালি বলে যাচ্ছি যে গত প্রায় 1 মাস ধরে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে তাদের যে কত টাকা আছে ফরেন রিজার্ভ, এই তথ্য আগে যেভাবে প্রকাশ করতে গত 1 মাস ধরে তারা সেটা প্রকাশ করছে না। এবং এর আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এবং এই অবরোধ হরতাল কোনো কিছু চলছে না, খালি কমপ্লিট একটা শাটডাউন চলছে ছাত্রদের। এই পুরো পরিস্থিতিতে সরকার এতটা নাজুক অবস্থায় পড়েছে যে কন্টিনিউয়াসলি শাটডাউন মোকাবেলা করার জন্য কারফিউ দিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। ব্যাংক, বিমা থেকে শুরু করে রাস্তাঘাট, রেল, ব্রিজ, কালভার্ট সব বন্ধ করে দেওয়া হয়েছে। 1971 সনে রেলপথ বন্ধ ছিল কয়দিন আমি জানি না, কিংবা আমাদের দেশে যত মানে আন্দোলন সংগ্রাম হয়েছে, বিআরটিসির বাস এবং রেল চলেছে, এখন সব বন্ধ। এইভাবে ব্যাংক বন্ধ থেকেছে দিনের পর দিন। এরকম ঘটনা কখনো ঘটে না। এটা বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশ ব্যাংক এবং সরকার এই মুহূর্তে কতটা চাপের মধ্যে আছে, যার প্রেক্ষিতে যেই দিন ব্যাংক খুলল সেই দিনই প্রাইভেট ব্যাংকগুলোকে 25,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক লোন দিল, ঋণ দিল ব্যাংকগুলোর তারল্য ঠিক রাখার জন্য। এখন এই যে লোন তারা দিল, কোত্থেকে দিল? টাকা ছাপিয়ে দিল? যদি দেয় তাহলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে, 12টা বেজে যাবে অর্থনীতির। যা হোক, আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি যে এই যে অর্থনৈতিক দেশের মধ্যে একটা চাপ, এটার পাশাপাশি এখন এই যে ছাত্র বিক্ষোভ, কোটা বিরোধী বিক্ষোভ, এটিকে খুব জঘন্যভাবে হ্যান্ডেল করার কারণে এখানে অসংখ্য হতাহত হয়েছে। মানে সরকার এখন নির্দিষ্ট করে বলতে পারছে না। সরকার বলছে আমরা এ যাবৎকালে যে এটা পেয়েছি 156 না 160 জন সেই নিহত হয়েছেন। প্রথম আলো বলছে 210 জন ছাড়িয়ে গেছে। আর অসমর্থিত বিভিন্ন সূত্র তারা বলার চেষ্টা করছে যে এখানে
অনেক অগণিত হতাহত হয়েছে, মানে নিহত হয়েছে। হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে, আহত হাজার হাজার আহত হয়েছে। আমি হাজার হাজার বলে ভুল হবে, লাখ লাখ আহত হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে। ঘরে বাড়ি সব জায়গাতে মানে রক্তের হোলি খেলা চলছে। পরিস্থিতি সরকার কিন্তু সামাল দিতে পারছে না। এবং কিছু হত্যাকাণ্ড, কিছু আক্রমণ এবং কিছু শক্তি প্রয়োগ এতটা নির্মম, এতটা নিষ্ঠুরভাবে হয়েছে, যেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যম হয়ে দেশে এবং দেশের বাইরের মূল ধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা গাজার নির্মমতা, ইসরায়েলি পুলিশের নির্মমতা নিয়ে, ইসরায়েলি সেনাবাহিনীর নির্মমতা নিয়ে, নেতানিয়াহুর নির্মমতা নিয়ে অনেক কান্নাকাটি করি, দোয়া দরুদ পড়ি, ইহুদিদের ধ্বংস কামনা করি। কিন্তু একজন কিশোর প্রাণের ভয়ে পালাচ্ছিল, পালিয়ে পালিয়ে সে একটা নির্মাণাধীন ভবনে উঠল। কিশোরের বয়স কত হবে? 14, 15, 16 বছর। তাকে ধরার জন্য এক গ্রুপ পুলিশ সেখানে উঠল এবং পুলিশ দেখে সে সেই নির্মাণাধীন ভবনের পাইপ বেয়ে বেয়ে নামতে ছিল এবং পুলিশ সেখানে এসে ঠান্ডা মাথায় অনেকগুলো গুলি করে সেই তাকে মেরে ফেলল। এই দৃশ্য একেবারে ভিডিও ফুটে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। এটা কিভাবে সামাল দেবে সরকার? জাতিসংঘের মানবাধিকার কমিশন, মানে জাতিসংঘের মহাসচিব এবং মানবাধিকারের যে চিফ মানবাধিকার কমিশনার, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ইউরোপীয় পার্লামেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বের প্রধানতম গণমাধ্যম, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সব যুগপৎভাবে এমনভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেমেছে এবং এতটা নির্মম নিষ্ঠুরভাবে প্রচার করা হচ্ছে, যেটি সামাল দেওয়া, সহ্য করা, শোনা আওয়ামী লীগের পক্ষে বলতে গেলে অসম্ভব। অথচ বিশ্ব এখন এমন যে ইচ্ছা করলে আপনি চোখ বুজে থাকতে পারেন না, ইচ্ছা করলে আপনি কান বন্ধ করতে থাকতে পারেন না। এখন মমতা ব্যানার্জি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথাবার্তা হচ্ছে। এর বাইরে আমেরিকা তার আগের যে রূপ, সেই রূপ নিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে তারা কথাবার্তা বলছে। অন্যদিকে দেশে যারা ব্যবসায়ী সমাজ, সেটা গার্মেন্টস ব্যবসায়ী হোক, লেদার ব্যবসায়ী, ট্যানারি ব্যবসায়ী হোক, এক্সপোর্ট ওরিয়েন্টেড হোক, ইম্পোর্ট ওরিয়েন্টেড হোক, তাদের মধ্যে রীতিমতো ক্ষোভের আগুন দাও দাও করে জ্বলছে। ধরুন একজন ইম্পোর্টার, সে ব্যাংক থেকে ঋণ নিয়ে চট্টগ্রাম বন্দরে ধরেন 20 কোটি টাকার পণ্য আমদানি করেছে এবং 20 কোটি টাকার পণ্য 1 মাস যাবত সেখানে পড়ে আছে, সে খালাস করতে পারছে না। যে লাভ করার কথা সে চিন্তা করেছিল, লাভ তো দূরের কথা, উল্টো আরও দেখা গেল 10 কোটি টাকা লোকসানের মধ্যে পড়েছে। তার কাছে গিয়ে আপনি কি বলবেন? যে গার্মেন্টস কোম্পানির মালিক, যার কোম্পানিতে 2000 লোক চাকরি করে, 20,000 লোক চাকরি করে, এমন কোম্পানি আছে 50,000 কর্মচারী আছে গার্মেন্টস কোম্পানি, তো তাকে তো মাসের শেষে বেতন দিতে হবে। বেতন সে কোথায় পাবে? সে মালে কাজ করতে পারেনি, এক্সপোর্ট করতে পারেনি, ব্যাংক খোলা নাই, ব্যাংক তাকে টাকা দিচ্ছে না। শ্রমিকরা রাস্তায় যদি নেমে আসে, এই মালিকের চামড়া তুলে নিয়ে যাবে। মালিক তখন তাকে কার চামড়া তুলবে বলেন? সে কি আপনার রূপ দেখবে? তো এই সব মিলিয়ে বিভিন্ন ট্রেড যারা অর্গানাইজেশন, তারাও বিক্ষুব্ধ। যে প্রতিষ্ঠানগুলো সরকারের দাবিদারি করেছে দীর্ঘদিন যাবৎ, সেই প্রতিষ্ঠানগুলো এখন সরকারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে সরকারকে বাধ্য করছে। পোর্ট, কাস্টমস, আয়কর, ভ্যাট, এই যে প্রতিটি বিভাগ যেখানে রেভিনিউ জেনারেট হয় এবং সেই টাকা দিয়ে সরকার চলে, সব জায়গাতে রীতিমতো ধস নেমেছে এই কয়দিনে। বিদেশ থেকে যে টাকা আসে, দুটো খাত, এক্সপোর্টের মাধ্যমে ধস নেমেছে, আর রেমিটেন্স, আমাদের যারা বিদেশে শ্রমিক ভাই বোনেরা রয়েছেন, তারা সেখান থেকে যে টাকা পাঠান, সেখানে এত ধস নেমেছে যে
মানে এই গত এক সপ্তাহে যে পরিমাণ রেমিটেন্স এসেছে, এটা অন্যান্য সময় মানে একদিনে যা আসে তা এই 10 দিনে ঠিক সেম মাত্র $7 কোটি এসেছে, যেটা ইন জেনারেল একদিনে আসে। মানে আমাদের $200 কোটি যদি আসে, 3 7 21, $2 বিলিয়ন গড়ে আসে শুধু ব্যাংকিং চ্যানেলে। হুন্ডি চ্যানেলে তো আরও বেশি আসে। এই পুরো জিনিসটি হুন্ডিতেও এই সময়টাতে আসতে পারেনি, যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল। তো কাজেই হুন্ডিতেও আসেনি। তো হুন্ডিতে যদি অলমোস্ট $1 বিলিয়ন আসে, ব্যাংকিংয়ে $2 বিলিয়ন আসে, $3 বিলিয়ন যে রেমিটেন্সটা, এটি এই সময়টিতে মাত্র $7 কোটি আসছে। তো আপনি বুঝেন $300 কোটি এর পরিবর্তে সেখানে $300 কোটি যদি হয়, তাহলে প্রতিদিন $10 কোটি করে আসে, আর 7 দিনে আসছে $7 কোটি, মানে একদিনে $1 কোটি আসছে, বা $1 কোটি কম, মানে 10 দিনে আসছে $7 কোটি। এরপরে এই কমপ্লিট শাটডাউন যে যারা ঘোষণা করেছে, তারা এখন রেমিটেন্স শাটডাউনের আহ্বান জানিয়েছেন। বিদেশের কয়েকজন ইউটিউবার তারা জানিয়েছেন, এবং এটি নিয়ে যারা রেমিটেন্স পাঠান, রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে, তাদের মধ্যে নিদারুণ নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিদেশে যারা কমিউনিটি লিডার রয়েছে, যারা এই রেমিটেন্স পাঠান এবং আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা কিছু করেন, আমাদের বাংলাদেশের যেমন প্রায় 2 কোটি লোক দেশের বাইরে থাকে, ওখানে কিন্তু বাংলাদেশি কমিউনিটিগুলো খুবই স্ট্রং। সেখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মধ্যপ্রাচ্যে যারা থাকেন তাদের একটা বিরাট অংশ প্রথমত জামাত করেন, বেশিরভাগ লোক জামাত করেন, আর দ্বিতীয় বিএনপি, আর এখানে থার্ড পর্যায়ে আছে আওয়ামী লীগ। মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতেও জামাতের বিরাট সংগঠন। অর্থাৎ এই যে বিদেশে যে 2 কোটি লোক থাকে, সেখানে আওয়ামী লীগ মানে সংখ্যালঘিষ্ঠ। এখানে তারা সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়, বেশিরভাগ কিন্তু জামাত এবং বিএনপি লোক। এই লোকগুলো, জামাত বিএনপির এই লোকগুলো, এই যে এখন যে ক্র্যাকডাউনগুলো চলছে, এটা সুযোগ তারা দেশের মধ্যে কতটুকু নিতে পেরেছে জানি না, তবে বিদেশে এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে তারা কাজে লাগাচ্ছে, এবং তারা প্রচারণা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। রেমিটেন্স যেন আগামী 3 মাস, 4 মাস, 6 মাস বাংলাদেশে তারা বৈধ পথে বা নিয়মিত না পাঠায়, যেটা না হলেই নয়, শুধু ততটুকু যেন তারা পাঠায়, বাকিটা যেন তারা না পাঠায়। এবং এটা বাস্তবে কতটুকু হবে বা হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু এটা সরকারের মধ্যে কিন্তু নিদারুণ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক মন্ত্রী হাওমাও করে কান্নাকাটি করছে, যাদের কোনো ইমেজ নাই, যাদের দেখলে মেজাজ গরম হয়, যাদেরকে দেখলে মনে হয় যে একটা চাপ দিয়ে দেয়। তো এই লোকগুলো ফরেনারদেরকে, যারা মানে প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছে, আপনারা রেমিটেন্স পাঠান, না পাঠালে দেশের এই হবে, ওই হবে। এই লোকগুলো দেশের মানে এখন এই যে প্রবাসীদেরকে যে আহ্বান জানাচ্ছে, এটা সরকারের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। ফলে এটা সরকারের জন্য একটা বিরাট চাপ হিসেবে দেখা দিয়েছে। এর বাইরে জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রতিষ্ঠান, যারা আমাদের জিএসপি দেয়, যারা আমাদেরকে ট্রেড রুট দেয়, যাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য হয়, যারা আমাদের লোন দেয়, সেটা IMF বলেন, বিশ্বব্যাংক বলেন, অর্থাৎ সব জায়গা থেকেই সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়েছে। যে লোনগুলো, ঋণগুলো পাইপলাইনে আসবে। ধরেন এই ইন্টারনেট যে 10 দিন বন্ধ ছিল, এই সময়টাতে শুধুমাত্র রেমিটেন্স হিসেবে না, লোন হিসেবে তো অনেক টাকা আসার কথা ছিল। সেগুলো কি এসেছে? বাংলাদেশ ব্যাংক কি পেয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত খোলাসা করে বলেনি যে দেখুন, আমাদের এই 10 দিনে বৈদেশিক ঋণ যেগুলো পাইপলাইনে ছিল সেগুলো সঠিক মতো এসেছে, এবং যেগুলো প্রাইভেট পেমেন্ট ছিল, বিভিন্ন যারা এক্সপোর্ট হয়েছে, সেই এক্সপোর্টের যে দায় বিদেশ থেকে আসবে, যে এলসির পেমেন্টগুলো, সেগুলো ডিউ টাইমে এসেছে। ফলে আমাদের কোনো সমস্যা নেই, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই কথাগুলো বলা হয়নি। এবং এখানে যে ডেডলক তৈরি হয়েছে, এই ডেডলকগুলো এগুলো চলতে থাকবে, বন্ধ হবে না, কোথায় যাবে সেটাও কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ফলে অ্যাজ এ হোল সব মিলিয়ে একটা সরকার যেই পয়েন্ট থেকে তারা সুযোগ লাভ করে, জনসমর্থন, জনগণের কর্ম, জনগণের ট্যাক্স পরিশোধ করা, দেশের ভিতরে এবং বাইরে ট্রেড অ্যান্ড কমার্স করে সরকার আয় করে, তারপর জনগণ আয় করে, এবং সেগুলো একটা সম্মিলিতভাবে একটা অর্থনীতিকে
চালিয়ে নেয়। এই সবগুলো সেক্টর সরকারের জন্য এখন বুমেরাং হয়ে যাচ্ছে এবং সরকারকে বহুমুখী চাপের মধ্যে ফেলে দিয়েছে। ফলে অনাগত দিনগুলো কেবল যে সরকার বিপদে পড়বে তা নয়, কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী তিনি বিপদে পড়বেন, ইলিশ ব্যবসায়ী যারা জেলে তারা বিপদে পড়বেন, এই যে যারা প্রান্তিক পর্যায়ে দুধ উৎপন্ন করেন তারা বিপদে পড়বেন, যারা কলা চাষি, লেবু চাষি তারা বিপদে পড়বেন, এবং আপনি আমি আমাদের মধ্যে যারা সাধারণ লোকজন আছেন আমাদের বিপদের সীমা থাকবে না। আল্লাহ আমাদের রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন আজকে আমার ভিডিওর হেডলাইন দেখে। আমি খুব বুঝে শুনে চিন্তা করে ঠান্ডা মাথায় আমার এই ভিডিওর হেডলাইন ঠিক করেছি। আওয়ামী লীগ যা করেছে তা ঠিক করেছে, এটাই তার করার কথা ছিল। আপনি যদি আওয়ামী লীগের দিক থেকে একটু চিন্তা করেন, আওয়ামী লীগ গত 17 বছরে ঠান্ডাভাবে প্রমাণ করেছে যে যদি 16 কোটি মানুষের খুন করে 16 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়েও তাকে ক্ষমতায় থাকতে হয়, সে ক্ষমতায় থাকবে। এটা আওয়ামী লীগের ঠান্ডা মাথার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে বা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে যদি 16 কোটি মানুষকে হত্যা করতে হয়, আওয়ামী লীগ দ্বিধা করবে না। দুই হচ্ছে, আওয়ামী লীগ এই 16 বছরে বা 17 বছরে তাদের শাসন আমলে তারা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে বল প্রয়োগ করতে তারা ন্যূনতম চিন্তা করবে না। গুম করে হোক, খুন করে হোক, হেফাজতে নিয়ে পিটিয়ে নির্যাতন করে হোক, কিংবা পুলিশ বিচার বহির্ভূতভাবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূতভাবে গুলি করে হত্যা করে হোক, যেভাবেই হোক, মানে যে কোনো উপায় বল প্রয়োগ করে সে ক্ষমতায় থাকবে। এটা তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত সে গত 17 বছর ধরে বাস্তবায়ন করেছে। এর মধ্যে এই কোটা সংস্কার আন্দোলনে অন্য কোনো ডিসিশন আওয়ামী লীগ নেবে বা অন্য কোনো পথে আওয়ামী লীগ চলবে এটা ভাববার কোনো কারণ নেই। সুতরাং আওয়ামী লীগ গত 16 বছর যেভাবে স্টিম রোলার চালিয়েছে তার শক্তি প্রদর্শন করেছে এবং একমাত্র শক্তিকে পুঁজি করেই আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে থেকেছে, এখনো তার ব্যতিক্রম হবার কোনো কারণ নেই। সুতরাং এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 250-র উপরে মানুষের নির্বিচারে হত্যা করা, ছাত্রদের তুলে নিয়ে গিয়ে বিভৎসভাবে হেফাজতে রেখে টর্চার করা, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি অফিসে 48 ঘন্টা পার হয়ে গেছে, হয়তো আরো 48 ঘন্টা পার হবে, আটকে রাখা, আমাদের স্টুডেন্টদের বাসা একেবারে ঘুরে ঘুরে ব্লক রেড করা, কোন এলাকায় কোন বাড়িতে স্টুডেন্ট থাকে, ছাত্র থাকে সেটা খুঁজে বের করা, সেই বাড়িতে রেড দেয়া, সেই বাড়ির যারা বাসিন্দা তাদেরকে ভীতির মধ্যে ফেলা, সেই স্টুডেন্টের মোবাইল টেলিফোন চেক করা এবং যদি সেই মোবাইল টেলিফোনে কোনো রকম কোনো ভিন্ন মত তারা দেখে তাহলে সেই স্টুডেন্টকে তুলে নিয়ে যাওয়া, এগুলোই তো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের তো আসলে এটাই করার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগ ঠিক করেছে। আওয়ামী লীগ যেই ধরনের সরকার, অর্থাৎ যেই সরকারটি কোনো নির্বাচন বা ভোটের মধ্যে দিয়ে আসে না, যেই সরকারটি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়, যেই সরকার জনগণের কোনো প্রয়োজন হয় না, যে সরকারের কাছে জনগণের কোনো মূল্য থাকে না, কারণ জনগণের ভোটের মধ্যে দিয়ে সে আসে নাই এবং সে ভবিষ্যতেও জানে যে ভোট যদি একটা মোটামুটি সুষ্ঠু হয় তাহলে আর যাই হোক সে কখনো ক্ষমতায় আসতে পারবে না। এরকম একটা পরিস্থিতিতে সে মানুষকে তোয়াক্কা করবার বা একটা গণতান্ত্রিক সরকার হলে যেটা করতো, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা বা একটা রিজনেবল সেন্সেবল আচরণ করা, সেটা যে আওয়ামী লীগ করবে না এটা তো আসলে অনুমিতই ছিল, এটাই তো হওয়ার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা যা করেছে, 250-র উপরে মানুষ হত্যা করা, নির্বিচারে গণগ্রেপ্তার করা, স্টুডেন্টদেরকে আটক করে নিয়ে হেফাজতে রাখা, তাদেরকে হেফাজতে টর্চার করা, একেবারে পাখির মতন গুলি করে মানুষ মারতে গিয়ে বাড়ির ভেতরে থাকা 5 বছরের শিশু,
9 বছরের শিশু, গৃহবধূকে হত্যা করা, এটাই খুবই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা ছিল। কিন্তু এই আন্দোলনে যেটা ব্যতিক্রম হয়েছে, সেটা হচ্ছে মানুষ তার হাতের কাছে যে যা পেয়েছে, ইটের টুকরা থেকে শুরু করে গুলতি পর্যন্ত, সেইটা নিয়েই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যেই মানুষগুলো কোনোদিন রাজনৈতিক কোনো বক্তব্য দেন নাই, কোন রকম ধরেন ভোট চুরি হয়ে গেছে সেটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য তেমন আমরা শুনি নাই, কিংবা দিনের পর দিন বিরোধী দলের নেতাদের গুম করা হয়েছে, ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দেয়া হয়েছে, তাদেরকে নির্যাতন করে পঙ্গু করা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গণগ্রেপ্তার করা হয়েছে। দেখা গেছে যে এক একজনের বিরুদ্ধে 100, 150, 200, 500 করে মামলা, এরকমও আছে বিরোধী দলের নেতারা কর্মীরা, এরকমও আছে, এলাকা ছাড়া হয়ে গেছে। এসব ব্যাপারে যারা সাবধানতার সঙ্গে চুপ ছিলেন বা একটু এড়িয়ে গেছেন, সেই সুশীল সমাজ কিন্তু এখন খুব স্ট্রংলি কথা বলছে। স্পেশালি আমি টিআইবির ইফতেখারুজ্জামান স্যারের কথা একেবারে স্পেসিফিক্যালি বলতে চাই। উনি একদম সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি সমন্বয়কদের আটক অবস্থা থেকে ছাড়া না হয় তাহলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা তিনি বলছেন। ঝাঁপিয়ে শব্দটা, যেটা একেবারেই অত্যন্ত পলিটিক্যাল একটা ওয়ার্ড, আমরা ঝাঁপিয়ে শব্দটা সাধারণত আমরা পলিটিক্যালি ইউজ করি, সেটাও তিনি ব্যবহার করেছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা, আমরা কিন্তু কোনো সাদা দল নীল দল দেখি নাই এই আন্দোলনে ছাত্রদের পাশে স্ট্রংলি দাঁড়াতে। আমরা জানি যে আওয়ামী লীগের যেমন শিক্ষক সংগঠন আছে, বিএনপিরও খুব ভালো শিক্ষক সংগঠন আছে, কিন্তু তাদের কাউকে কিন্তু আমরা অন্তত একটা টু আওয়াজও করতে দেখি না। আওয়ামী লীগ তো করবে না জানাই কথা, কিন্তু বিএনপির যে টিচার্স উইং আছে তাদেরকেও আমরা এখনো দেখি নাই, আর কি সামনে আসে নাই তারা। কিন্তু একেবারেই নিরপেক্ষ, যাদের কোনো দলীয় পরিচয় সেই অর্থে গায়ে নাই, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, প্রতিটা অর্থাৎ পাবলিক প্রাইভেট দুটো বিশ্ববিদ্যালয়, 2 রকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু অত্যন্ত শক্তভাবে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমরা যেই জিনিসটি, আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ আমাদের কাছে, আমরা যারা ভিন্ন মত লালন করি, আমরা যারা সরকারের কঠোর সমালোচনা করি, আমাদের কাছে এসে ফিসফাস করে জানতে চাইতেন যে আচ্ছা কি হচ্ছে, কি হবে, আমরা কি কোনোদিন ভোট দিতে পারবো না, আমাদের কি মুক্তি ঘটবে না, এইরকম ভাবেই অত্যাচার করে কি সরকার চলবে কিনা। তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে এসছে। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে কে কোন দলের, আদৌ তিনি নির্দলীয় কিনা, সুইং ভোটার্স যারা কখনো হয়তো জীবনে আওয়ামী লীগকেও ভোট দিয়েছেন, আবার কখনো বিএনপিকে ভোট দিয়েছেন, যারা যখন যাকে ভালো লাগে তাকে ভোট দিয়েছেন, অর্থাৎ কোনো বিশেষ দলের ফিক্সড ভোট ব্যাংক যারা না, তারা কিন্তু এই আন্দোলনের পথে নেমেছে। এবং এমন একটা দৃঢ়তার সঙ্গে তারা পথে আছে এবং আন্দোলনের মধ্যে সম্পৃক্ত, যে তাদের খুব খোলামেলা কথা যে এত বছর ভোট দিতে পারি নাই, ঠিক আছে, আমাদের দেশের নাগরিকদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, সেটাও না হয় মানলাম, আমাদের নাগরিকদের যারা বিরোধী দল করে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, তখনও আমরা আওয়াজ করিনি। কিন্তু এখন আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদেরকে এভাবে স্বাধীন দেশে আমাদের ট্যাক্সের পয়সায় চলা পুলিশ গুলি করে হত্যা করছে, এইটা তারা মানতে পারে না। এবং তারা একেবারেই সাধারণ মানুষ, এবং তাদের এখন যেই ক্ষোভ, এটা প্রাথমিকভাবে মনে হতে পারে কোটা সংস্কার নিয়ে, প্রাথমিকভাবে মনে হতে পারে পুলিশের গুলিতে আমাদের যে স্টুডেন্ট যারা নিহত হয়েছেন তাদের সাথে সংহতি এবং তাদের ব্যাপারে ভীষণ রকম ক্ষুব্ধতা তৈরি হবার কারণে তারা পথে নেমেছেন। আমি মনে করি এগুলো তো আছেই, কিন্তু সেই সঙ্গে যুক্ত হয়েছে
এত দিনের পুঞ্জীভূত ক্ষোভ। এই যে 17 বছর তারা কথা বলতে পারেন নাই, ভয় পেয়েছেন, ভয়ে ভয়ে ছিলেন, বিভিন্ন সময় আমাদেরকে একা পেলে হয়তো একটু এসে জিজ্ঞেস করেছেন যে এভাবে আর কতদিন। এই যে তাদের ভেতরের চাপা ক্ষোভ, যেটা হয়তো একটা ভোট হলে তারা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারতেন, তারা হয়তো আওয়ামী লীগকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দিতেন বা অন্য কোনো প্রার্থীকে ভোট দিতেন বা ইন্ডিপেন্ডেন্ট কোনো ক্যান্ডিডেটকে ভোট দিতেন, সুইং ভোটারদের কথা বলছি। তারা কিন্তু সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ, যেটা তারা ভোটের মাধ্যমে করতে পারেন নাই, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে দেখছি। এবং এই আন্দোলনটি এমন একটা সময় তৈরি হয়েছে যখন অলরেডি বাংলাদেশ ইকোনমিক্যালি একেবারেই চরম একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের রিজার্ভ ক্রাইসিস চরম, সরকার স্বীকার করছে না, সরকার জানাচ্ছে না আমাদের অ্যাকচুয়াল রিজার্ভ কত, আমাদের নেট রিজার্ভটা কত। তারপরেও লাস্ট যে নিউজ আমরা দেখেছিলাম তাতে 14.5 বা 15 বিলিয়ন ডলার ছিল আমাদের নেট রিজার্ভ, যেটা কিন্তু 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়। এরপরে তো রপ্তানি আয়ের হিসাবে গোলমাল আছে। একে তো এই পরিস্থিতির কারণে রপ্তানি ভীষণভাবে বাধাগ্রস্ত হয়েছে, এবং এতদিন পর্যন্ত রপ্তানির আয় যেটা তারা বলেছিল পজিটিভে আছে, ধনাত্মক সূচকে আছে, সেটা দেখা গেল প্রতি বছর 13 বিলিয়ন ডলার করে 2 বছরে 24 বিলিয়ন ডলার বেশি দেখানো যে হিসাব এসেছে, সেটা যখন 24 বিলিয়ন ডলার মাইনাস করা হচ্ছে তখন দেখা যাচ্ছে প্রবৃদ্ধি ঋণাত্মক। অর্থাৎ আমাদের রেমিটেন্স, অর্থাৎ আমাদের রপ্তানি আয় অলরেডি খারাপের দিকে, রিজার্ভ ক্রাইসিস, রপ্তানি আয় খারাপের দিকে। আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের অনেকেই বলছেন হুন্ডিতে টাকা পাঠাবো, যেই টাকা আমার দেশের মানুষকে মারবার জন্য যে গুলি আর বন্দুক সেটার পিছনে খরচ হয়, সেই টাকা আমি দেশে পাঠাবো না। সুতরাং হুন্ডিতে রেটও বেশি, আজকে দেখছি 124-25 টাকা উঠে গেছে রেট, আর ব্যাংকিং চ্যানেলে পাঠালে হয়তো 117 টাকা অফিসিয়াল রেট, 2 টাকা বেশি পাবেন, 2% ইনসেন্টিভ, 119 টাকা হয়তো $100 পাওয়া যাবে। তো সেটাতে না গিয়ে তারা হুন্ডিতে পাঠানো প্রেফার করছেন, যে কারণে এই মাসে রেমিটেন্স আসা, গত মাসে যেখানে 254 কোটি টাকার উপরে রেমিটেন্স এসছে, সেটা কিন্তু এই মাসে 100 সামথিং এর ঘরে চলে এসছে। অর্থাৎ রেমিটেন্স আসাও অনেকটা পিছিয়ে গেছে, অনেক কমে গেছে। এবং আজকে আরেকটি নিউজ এসছে, আমাদের যেই আমাদের ঋণ দেওয়ার আমাদের ঋণ পাওয়ার যে ইয়েটা ছিল, যে ক্যাপাসিটি, যে ইয়েটা ছিল অর্থনীতির সূচক পরিমাপের যে ইয়েটা ছিল, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স, তাদের রিপোর্ট এসছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশকে ঋণ দেওয়ার যে ইয়েটা স্ট্যান্ডার্ডটা, তার নিচে আমরা আগের চেয়ে ফল করেছি। অর্থাৎ ঋণও যে ভালো পাবো আমরা, তেমন আশার কোনো আলো নেই। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স এর রিপোর্ট এসছে, কিছুদিন আগে মুডিজ এর এসেছিল, ফিচ রেটিংস এর এসেছিল, প্রত্যেকটাতেই বাংলাদেশে এই ঋণ মান কমে গেছে। ঋণ মান কমে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা কম, এবং যারা ঋণ দেবেন তারা হয় উচ্চ সুদে ঋণ দেবেন, অথবা যারা হয়তো ঋণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তারা দুবার চিন্তা করবেন বাংলাদেশকে ঋণ দেবেন কি দেবেন না, ইত্যাদি ইত্যাদি। এবং বিদেশি বিনিয়োগ, যেটা অলরেডি নানান কারণে কম ছিল, সেটা আরো কমে যাবে। কারণ এতদিন তো ছিল গ্যাসের সংকট, এতদিন ছিল বিদ্যুতের সংকট, এখন সেই সঙ্গে যুক্ত হয়েছে সিভিয়ার পলিটিক্যাল আনরেস্ট। এবং এতটাই আনরেস্ট যে দেশে কারফিউ চলছে, সেনা মোতায়েন করা হয়েছে। এই সার্বিক বিবেচনায় অর্থনীতি খাদের কিনারে ছিল। আমি অর্থনীতিবিদ নই, আমার পক্ষে মন্তব্য করাও কঠিন, তবে আমি একেবারে সাদা চোখে সাদা ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে খাদের কিনারে থেকে অলমোস্ট খাদে পড়ে যাওয়ার মতন অবস্থা। এবং ছোট ছোট যে এই ব্যবসাগুলো ছিল, এসএমই খাত যেটা ছিল, সেটাও ধসের মুখে। এবং আমাদের ইন্টারনেট কানেকশন দীর্ঘ সময় বন্ধ ছিল, 5-6 দিন বন্ধ ছিল। এখনো যে ইন্টারনেট কানেকশন সেটাও খুবই স্লো, আমাদের ভিপিএন টিপিএন দিয়ে কোনোভাবে ম্যানেজ করতে হচ্ছে। সুতরাং এইরকম পরিস্থিতিতে বিনিয়োগ বলেন,
কিংবা আমদানি রপ্তানি যেটাই বলেন না কেন সেটা হুমকির মুখে। এবং ব্যাংকও দীর্ঘ সময় বন্ধ ছিল, ব্যাংকিং চ্যানেলও বন্ধ ছিল, সেই কারণেও কিন্তু অনেকে চাইলেও রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারেন নাই। একে তো পলিটিক্যাল আনরেস্ট, সেকেন্ডলি এই আনরেস্টকে বল প্রয়োগের মাধ্যমে, উপর্যুপরি বল প্রয়োগের মাধ্যমে দমনের চেষ্টা, বাংলাদেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন, সেই সঙ্গে অর্থনৈতিক ধস, এই সকল কিছু একটা বিষয় ইন্ডিকেট করে আওয়ামী লীগ যদি মনেও করে 16 কোটি মানুষকে হত্যা করে সে ক্ষমতায় থাকবে, সেটা বোধ করি সম্ভব হবে না। এই আন্দোলন এবং সেই সঙ্গে অর্থনীতির ধাক্কা আওয়ামী লীগের পক্ষে সামাল দেয়া অসম্ভব বলে মনে করি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে বাংলাদেশকে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, এটা কিন্তু ব্যাপক আলোচনা জন্ম দিচ্ছে সারা পৃথিবী জুড়ে। আপনারা জানেন যা বিশ্ব মিডিয়া যেগুলো রয়েছে, আল জাজিরা সহ সকল মিডিয়া কিন্তু বাংলাদেশ সম্পর্কে বলছে, বিশ্ব দেখছে, মানবতার যে সংস্থাগুলো রয়েছে তারা দেখছে, দেখে কিন্তু বাংলাদেশের প্রতি একটি নেতিবাচক প্রভাব ফেলছে। দর্শক, এই যে বাংলাদেশের প্রতি এই যে একটি ধারণা পোষণ করছে বা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে মানুষের যে ধ্যান ধারণা, এই বিষয় নিয়ে আসলে কী বলতে চান, কী বলার আছে, সামনে বাংলাদেশ কোন দিকে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।